অবশেষে পাওয়া গেল পলকের হারানো সোয়েটার। কোন সংস্থার ক্ষমতা বেশি, প্রশ্ন ইশরাকের। হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের কাজ শুরু। এবং সর্বশেষ জানাবো, শহীদদের স্বজনকে চাকরি, আলোচনা আছে, পদক্ষেপ নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন সংস্থার ক্ষমতা বেশি, প্রশ্ন ইশরাকের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আদালতের আদেশে মানবে কিনা সেই পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয় কেউ চিঠি দিলে কোন সংস্থার ক্ষমতা বেশি, আদালত নাকি আইন মন্ত্রণালয়? গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের কাজ শুরু। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট ও সর্বশেষ নির্বাচন কমিশন শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে। ইসি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে অবশেষে পাওয়া গেল পলকের হারানো সোয়েটার। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হারিয়ে যাওয়া 2টি সোয়েটার পাওয়া গেছে বলে জানিয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, কারাগারে থাকা তার বেশ কিছু জামাকাপড়ও পাওয়া গেছে। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2টি সোয়েটার হারিয়ে গেছে বলে দাবি করেন পলক। পরে ওই দিন বিকালেই তা খুঁজে পাওয়া যায়। সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবীও। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন সোয়েটার খুঁজে পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। কারাগারে থাকা তার বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে বলে জানান তিনি। খোঁজ নিয়ে জানা যায়, পলকের সোয়েটার সহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তা রক্ষীর কাছে দিয়েছিলেন, কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিল। আব্দুল্লাহ আল মামুন বিকালে গণমাধ্যমকে জানান, কারাগার থেকে জুনায়েদ আখের পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার জন্য জানার তথ্যের পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব নেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, পলকের সোয়েটার সহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড়। হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে দুদকের কাজ শুরু। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট ও সর্বশেষ নির্বাচন কমিশন শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে।
ইসি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুদক এই বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে। শহীদদের স্বজনকে চাকরি, আলোচনা আছে, পদক্ষেপ নেই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু কিভাবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সেই পদক্ষেপ নেয়নি তারা। অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে এর বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিতে কাউকে অগ্রাধিকার দিতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই তা করতে হবে। এক্ষেত্রে আইন, বিধি, পরিপত্র বা প্রজ্ঞাপন জারি না করে কাউকে এই সুবিধা দেওয়ার সুযোগ নেই। সরকার সেই পথে না গেলে অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের জন্য চাকরিতে কোটা চালু করতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া মনে করেন, গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে গেলে আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ফিরোজ মিয়া বলেন, সরকারি দপ্তরগুলোতে আলাদা আলাদা নিয়োগ বিধি, ফলে কোনো দপ্তরে কাউকে নিয়োগে অগ্রাধিকার দিতে গেলে সংশ্লিষ্ট বিধি পরিবর্তন করতে হবে, কারণ প্রজ্ঞাপন দিয়ে বিধি পরিবর্তন করা যাবে না। একটি আদেশের বলে তাদের চাকরিতে অগ্রাধিকার দিলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করলে 23শে জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম রেখে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা। বাকি 7% পদে কারা নিয়োগ পাবে প্রজ্ঞাপনে তা বলে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, আমরা এই ধরনের কোনো নির্দেশনা এখনো পাইনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের 5টি অধিশাখার মাধ্যমে বিধিবিধান সংক্রান্ত কাজগুলো করা হয়। অভ্যুত্থানের শহীদ পরিবারের সক্ষম সদস্যদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিধি অধিশাখার কোনো শাখার কোনো নির্দেশনা নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত 28শে ফেব্রুয়ারি সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। কিভাবে তাদের এই সুবিধা দেওয়া হবে সে বিষয়ে ওই দিন কিছু বলেনি প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন। কোটা পদ্ধতি চালু, নতুন প্রজ্ঞাপন জারি বা বিধি সংশোধন না করে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা সেই প্রশ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে আলাদা গাইডলাইন তৈরি করে সব ধরনের চাকরিতে তাদের অগ্রাধিকার দিতে পারে, কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ নেই। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর সংশ্লিষ্ট কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে অধিদপ্তরের স্থাপনের পর তা বিধি দিয়ে নির্ধারণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।